আম্মু, খালা সানা কথা বলতে বলতে ফুঁকিয়ে কাঁদতে লাগল। সে রোজ রাতে আমাকে অশুভনভাবে স্পর্শ করে, বলে এতে ভালো লাগবে, কিন্তু আমার তো সত্যিই ব্যথা করে। 7 বছরের সানার কণ্ঠে বেদনার ভারী আঘাত শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে বলতে থাকল, খালা তাকে চকলেট আর আইসক্রিম দেওয়ার প্রতিশ্রুতি দেয়, রাতে মোবাইলে অদ্ভুত সব ভিডিও দেখিয়ে তার গালে চুমু দেয়। সেই চুমুতে মাঝে মাঝে একটু ভালো লাগলেও পরক্ষণেই আবার শুরু হয় সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। আমি কাঁদলে খালা বলে, লক্ষ্মী মেয়ে, একটু সহ্য কর। কিন্তু আম্মু, আমি ছটপট করলেও সে থামে না। প্রথমে যখন সানা এই কথা বলেছিল আমি বিশ্বাস করতে চাইনি। ভেবেছিলাম হয়তো খালার সাথে না ঘুমানোর জন্য সে কোনো অজুহাত খুঁজছে। আমাদের বাড়িতে 3টে ঘর, একটিতে শ্বশুর শাশুড়ি, অন্যটিতে আমরা স্বামী স্ত্রী, আর বাকিটাতে থাকে আমার ননদ নিশি। নিশি এইচএসসি পরীক্ষা দিয়েছে, পড়াশোনায় খুব ভালো। সানা বড় হওয়ায় সে এখন নিশির সাথেই ঘুমায়। কিন্তু আজ সানার কান্না ভরা কণ্ঠ শুনে আমার মন অস্থির হয়ে উঠল। সে জোর দিয়ে বলল, আম্মু, আমি আর খালার রুমে যাব না। আমি তাকে বুকের মধ্যে টেনে নিয়ে বললাম, না, আর যেতে হবে না বাবা। আমার এই কথায় সে যেন হাফ সেরে বাঁচল। সন্ধ্যায় স্বামী রায়ানকে বিষয়টি বলতেই সে হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত? আমি বললাম, হ্যাঁ, সানা কখনো মিথ্যা কথা বলে না। রায়ান মাথা নেড়ে বলল, বিশ্বাস হচ্ছে না। আমার বোন তো হেজাব পড়ে, নিয়মিত নামাজ পড়ে। আমি দৃঢ়ভাবে বললাম, আমি প্রমাণ করব যে সানা সত্য বলেছে। রায়ান অনুরোধ করল, কারো কাছে কিছু প্রকাশ করো না, এটা লজ্জার বিষয়। আমি বললাম, তোমার চিন্তা করার দরকার নেই, আমি এই রহস্যের শেষ দেখব। কেন নিশি আমার মেয়ের সাথে এমন কাজ করছে? রায়ান বলল, আমিও দেখতে চাই আমার পর্দানসীন বোন কিভাবে এমন কাজ করতে পারে। আমি শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললাম, নিশি, তুমি কি এখনই ঘুমাবে? সে অস্বস্তির সঙ্গে উত্তর দিল, না ভাবি, একটু দেরি করব। একটা জিনিস বুঝি না, তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে কি করো? তোমার তো পড়াশোনা আছে। আমার কথায় নিশি স্পষ্টতই ঘাবড়ে গেল। তার চোখে মনে মনে ভাবল সানা কিছু বলেছে কিনা। নিশি নিশ্চুপ হয়ে রইল। শেষে বলল, টেনশন করো না, আমি ভালো রেজাল্ট করব। আমি ভাবলাম, তুমি আমার মেয়ের সাথে আচরণ কিভাবে করো, আমি এর শেষ দেখব। স্কুল থেকে সানাকে আনার জন্য নিশিকে বললাম। সে রাজি হয়ে গেল। সানা ফিরে এসেই বলল, আম্মু, খালা আজ স্কুলে চকলেট আইসক্রিম কিনে দিয়েছে, বলেছে গতরাতের ব্যথার জন্য, আর কাউকে বলতে মানা করেছে। সানা কাঁদতে কাঁদতে বলল, খালা বলল এটা তো শান্তি পাওয়ার জিনিস, বাচ্চা বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সানা জেদ ধরে বলল, আমি আর খালার সাথে ঘুমাবো না। সে আজ রাতেও ভিডিও দেখে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করবে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, রাতে দেখা যাবে। রুমে যেতেই দেখি সানা ব্যথায় ছটপট করছে। সানা, কি হয়েছে? আম্মু, আমার গোপন জায়গায় প্রচণ্ড ব্যথা, আর সহ্য করতে পারছি না, মরে যাচ্ছি বলে সে ফ্লোরে পড়ে গেল। ওয়াশরুমে যা দেখলাম, আল্লাহ, আমার মেয়েকে বাঁচাও, সে গুরুতর চোট পেয়েছে, তাড়াতাড়ি চিকিৎসা প্রয়োজন। সানা কান্না করতে করতে বলল, আম্মু, আমাকে বাঁচাও, ব্যথা সই না। খালা একটা পচা, সে রোজ রাতে ব্যথা দিত। বলতাম, খালা আর ব্যথা দিও না। সে বলল, ভালো লাগবে, চুপ কর। আর গালি দিত, ভয় দেখাতো, কাউকে বলতে দেবে না। আমি আর সহ্য করতে পারলাম না। রায়ানকে ডাকলাম। অনেক ডাকার পর সাড়া দিল। কি হয়েছে সানার আম্মু? রায়ানের কথা শুনে আমি জবাব দিলাম না। আমার মেয়ে সানা নিয়ে চিন্তায় আমি অজ্ঞান হয়ে গেছি। সাড়া না পেয়ে রায়ান দ্রুত ওয়াশরুমে গেল। দেখল সানা এবং আমি দুজনেই বেহুশ। অ্যাম্বুলেন্স ডাকা হলো। সানা এবং আমি হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন সানাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমার জ্ঞান ফিরল। আমি জিজ্ঞেস করলাম, আমার মেয়ে সানা কোথায়? সে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, টেনশন করো না। ডাক্তার অপারেশন শেষ করে বেরোলেন। সবাই ছুটে গেল। আমি জিজ্ঞেস করলাম, আমার মেয়ের কি অবস্থা? ডাক্তার বললেন,
আলহামদুলিল্লাহ, অপারেশন সফল, কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। ক্ষত এতটাই গুরুতর যে ভবিষ্যতে প্রজনন সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে, কিন্তু এই কথা কাউকে বলবেন না, বিশেষ করে মেয়েটা যেন না জানে। ডাক্তার সানাকে অপারেশন রুমে নিয়ে যাবার পর সবাই ব্যথিত, কিন্তু একজনকে কেউ খুঁজে পাচ্ছে না, নিশি। এত বড় ঘটনায়ও সে হাসপাতালে আসেনি। আমি দৃঢ়ভাবে বললাম, তুমি যদি বিচার না করো আমি আইনের সাহায্য নেব। তোমার বোন কিভাবে আমার মেয়ের সাথে এত জঘন্য কাজ করতে পারে? আমি ইতিমধ্যে নিশির মোবাইল থেকে প্রমাণ সংগ্রহ করেছি, অস্বাভাবিক ভিডিও এবং সার্চ হিস্ট্রি, এই সব নিয়ে থানায় যাব। আমি আর সহ্য করতে পারলাম না, অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেলাম। নার্স এসে আমাকে প্রাথমিক চিকিৎসা দিল। জ্ঞান ফিরেই বললাম, দেখছো তোমার বোন কত নিষ্ঠুর, আমার মেয়ে মৃত্যুর সাথে লড়ছে, আর সে দেখতেও আসলো না। আমি নিশিকে ছাড়ব না। রায়ান বলল, তোমার কিছু করতে হবে না, ওর জন্য আমি কি করিনি, আমারই মেয়ের সাথে এ কাজ। শাশুড়িও কাঁদছেন, তিনি আমাকে সান্ত্বনা দিলেন, বৌমা টেনশন করো না, আমাদের সানা ফিরে আসবে, যে এই কাজ করেছে তাকে খুঁজে বের করব। শাশুড়ি জিজ্ঞেস করলেন, নিশিকে দেখছি না, কল করো তো। নিশি কল রিসিভ করল। শাশুড়ি বললেন, তুই কোথায় রে, এখনো হাসপাতালে আসিসনি? তোর আদরের ভাইঝি মৃত্যুর সাথে লড়ছে। নিশি বলল, মা আমার কাজ আছে, দ্রুত আসছি। তোর কাজ আমার নাতনির চেয়ে গুরুত্বপূর্ণ? সবাই কাঁদছে আর তুই কাজ নিয়ে আছিস? শাশুড়ি কল কেটে দিলেন। বাড়িতে এসে দেখল নিশি ফোন নিয়ে ব্যস্ত। শাশুড়ি সরাসরি তার রুমে ঢুকে গালে থাপ্পড় মারতে লাগলেন। তোর মতো কুলাঙ্গার আমি কিভাবে পেটে ধরেছিলাম? তুই কার সাথে কি করেছিস জানিস? নিশি কিছু বলল না, সব বুঝতে পেরেছে। আমাও বললাম, আমি তোমাকে ছোট বোনের মতো দেখতাম, তুমি কেন আমার সাথে এই সর্বনাশ করেছিলে? আমি সব প্রমাণ সংগ্রহ করেছি এবং এই ঘটনা আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে। শাশুড়ি বললেন, মারো বৌমা, মারো। নিশি বলল, আমি বুঝতে পারিনি এত দূর যাবে, আমি সত্যিই ভুল করেছি, আমাকে মেরে থালো, আমার ভাইজির সাথে এ কাজ করা ঠিক হয়নি, আমি অনুতপ্ত। রায়ান বলল, তোর জন্য কি করিনি, তোকে দুধ কলা দিয়ে বড় করেছিলাম। সানা বলল, তোমরা আর মারো না নিশিকে, প্লিজ। দাদি বললেন, তুই চুপ কর সানা, নিশি এক্ষুনি এই বাড়ি থেকে বের হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল নিশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশে রিপোর্ট করলাম এবং নিশির মোবাইল থেকে পাওয়া প্রমাণ আদালতে জমা দিলাম। শাশুড়ি বললেন, আমরা নিশিকে সংশোধনের সুযোগ দেব, কিন্তু তার এই অপরাধের জন্য আইনি প্রক্রিয়া অবশ্যই চলবে। বিয়ের পরিবর্তে নিশিকে কাউন্সেলিং এবং রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলো। সানা নিয়মিত কাউন্সেলিং নিতে শুরু করলো এবং ধীরে ধীরে সে মানসিকভাবে শক্ত হয়ে উঠল। এই গল্প থেকে শিক্ষা হলো, আপনার বাড়িতে যদি মেয়ে বা বোন থাকে, সময় মতো তাদের যত্ন নিন। খেয়াল রাখুন তারা কোথায় যায়, কি করে, মোবাইলে কি দেখে। যদি অনিয়ম দেখেন তাহলে ইমিডিয়েটলি সঠিক পদক্ষেপ নিন। পর্নোগ্রাফি থেকে সাবধান, এটি একজন সাধারণ মানুষকেও খুব দ্রুত খারাপ পথে নিয়ে যেতে পারে। সমাপ্তি।